এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আরে মিশু, স্কুটার ব্রেক কর, সামনে গাড়ি আছে, ধাক্কা লেগে যাবে। চুপ কর, কিচ্ছু হবে না। প্লিজ মিশু, গাড়ি ব্রেক কর, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখ। আরে চুপ কর না। ঠাস, ওদের স্কুটার জোরে ধাক্কা লেগে গেল কালো রঙের একটা গাড়ির সাথে। গাড়িটির ডান পাশের লাইট ভেঙে মাটিতে পড়ে গেল। ওরা স্কুটার থেকে নেমে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করলি রে মিশু? এখন কি হবে? এখন এটার ক্ষতিপূরণ কে দিবে? দূর, আমি এটা ইচ্ছে করে করেছি নাকি? এখন যদি বাকিটা বলার আগেই ওদের সামনে 3 জন যুবক এসে দাঁড়ায়। যুবক 3 জন দেখতে বেশ হ্যান্ডসাম। উচ্চতা 6 কি 7 ফুট হবে। কালো রঙের টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, চুলগুলো স্পাইক করা, দেখতে পুরো হিরো হিরো লুক। ওরা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ওদের দিকে। ওদের মধ্যে ওমর নামের ছেলেটি বলে উঠল, হেই, কি করলে এটা? অন্ধের মতো গাড়ি চালাও। গাড়ি চালাবার সময় চোখ কোথায় থাকে? গাড়ি চালাতে পারো না যখন, তখন গাড়ি নিয়ে রাস্তার বের হও কেন? ওয়েট, আপনাদের প্রশ্নের উত্তর একটা একটা করে দিচ্ছি। প্রথমত, আমরা অন্ধ নই। দ্বিতীয়ত, চোখ সামনেই ছিল। তৃতীয়ত, গাড়ি চালাতে পারি, বাট আজকেই প্রথম স্কুটি নিয়ে বের হলাম। প্রশ্ন শেষ, এবার আমরা আসি। আই চল। হে স্টুপিড মেয়ে, এটার ক্ষতিপূরণ কে দিবে? ওয়েট, স্টুপিড কে? তোমরা 3 জন। আমরা স্টুপিড? ইয়াপ। আমরা যদি স্টুপিড হই তাহলে আপনারা হচ্ছেন স্টুপিড বাবা, চাচা, খালু, কাকা, দাদা, নানা ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছেন? ইউ রেগে কথার কাছে যেতে লাগলে রাফি থামিয়ে দেয়। ভাই ভাই থাম, আমি দেখছি। এটার ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে তোমাদের। এবার কি করবে রে মিশু? আমাদের কাছে থেকে তো ক্ষতিপূরণ যাচ্ছে। ফিসফিস করে মিশু ও কথাকে বলল, হ্যাঁ, সেটাই তো ভাবছি। এই মিশুর বাচ্চার জন্য সব হইছে। আরে দাঁড়া, দেখ না কি করি। ফিসফিস করে বলল। ওরা 3 জন ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ফিসফিস করা বন্ধ করো। দিচ্ছি তো টাকা। আমাদের কি ভিখারি মনে হচ্ছে নাকি? আই নিন 500 টাকা। টাকা বের করে ওদের সামনে ধরল। হোয়াট? 500 টাকা? বেশ অবাক হয়ে, এই মেয়ে, এই হেডলাইটটার দাম কত জানো? সেটা জেনে আমাদের কি জোড়াবে শুনি? যা দিচ্ছি সেটা নিয়ে কেটে পড়ুন। কি পারবো? চলে যান, চলে যান, এবার বুঝতে পেরেছেন? আমাদের দেখে কি ছোট লোক মনে হচ্ছে? তা নয় তো কি? বড় লোক বলে তো মনে হচ্ছে না। যদি বড়লোক হতেন তাহলে আমার কাছে থেকে এই সামান্য লাইট ভাঙার ক্ষতিপূরণ চাইতেন না? সেই ভাঙা হেডলাইটটাই লাথি মেরে বলল, যেটুকু ভালো ছিল সেইটুকু ভেঙে মাটিতে পড়ে গেল সেটা। হেই, তোমরা কিন্তু তোমাদের লিমিট ক্রস করছো। হু ডু উই নো? আঙুল তুলে বলে, বাহ, নিজেদেরকে নিজেরাই চেনে না, তাহলে আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, সেটাই। আচ্ছা দাঁড়ান, আমি চিনিয়ে দিচ্ছি। এটা বলে চারপাশে কিছু একটা খুঁজতে লাগলো। হুট করে মিশুর চোখ পড়ে একটা মাইকের বক্সের দোকানে। মিশু দৌড়ে সেই দোকানের ভেতরে গিয়ে ছোট্ট একটা মাইক নিয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, শোনো শোনো ভাই ও বোনেরা, একটা বিশেষ ঘোষণা। এই 3 জন ব্যক্তি, হ্যাঁ এই 3 ব্যক্তির কথাই বলছি, তারা তাদের পরিচয় গুলিয়ে থুক্কু হারিয়ে ফেলেছে। তাই যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের পরিচয় জেনে থাকেন তাহলে দয়া করে ওনাদেরকে তাদের ঠিকানায় পৌঁছে দিবেন। ধন্যবাদ। মিশুর কাণ্ড দেখে ওদের 3 জনের রাগের মাত্রা আরও বেড়ে যায়। নিশু ও কথা মুখ টিপে টিপে হাসছে। মিশু মাইক জায়গা মতো রেখে নিশুদের পাশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে রাস্তার লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। মিশু নিশু কথা কিছুটা অবাক হলো। ওদের 3 জনের দিকে চোখ পড়তেই দেখে ওরা 3 জন রেগে পুরো আগুন হয়ে গিয়েছে। আরে টেনশন নেবেন না, খুব তাড়াতাড়ি আপনাদের পরিচয় আপনারা পেয়ে যাবেন। এখন আমরা চাই। মুচকি হেসে বলল। এটা বলে স্কুটারে বসে তাড়াতাড়ি করে চালিয়ে সেখান থেকে কালটি মারল। ওরা 3 জন সেই আগের ন্যায় দাঁড়িয়ে আছে। বস, অনুমতি দিলে মেয়ে 3 জনকে মেরে? না, তার কোনো দরকার নেই। এখান থেকে চলো, আর যাদের লোকদের উপর নজর রাখো। ওকে বস। ওরা ওদের গাড়িতে বসে সেখান থেকে চলে গেল। এবার আসি ওদের পরিচয়পত্রে।
ওমর, নীল, রাফি এরা হচ্ছে 3 বন্ধু। দেখতে ফিল্মের হিরোদের চেয়ে কম নয় কোনো অংশে। ওরা 3 জন 3 গ্যাংস্টার। বাংলাদেশে রাজ করে ওরা 3 জন। ওদেরকে সাধারণ মানুষ তো ভালো, পুলিশরাও ভয় পায়। ওদের বাবারা 3 বন্ধু ছিল, খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। নাম্বার 1 বিজনেসম্যান ছিল এই 3 বন্ধু। তাদের এই বন্ধুত্ব অনেকেই ভালো চোখে দেখতো না। শত্রুরা তাদের মারার জন্য অনেক প্ল্যান করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। ওদের বয়স যখন 14 বছর ছিল তখন বাড়িতে ওমরের জন্মদিন উপলক্ষে বড় পার্টির আয়োজন করা হয়। সবাই বাড়ির ভেতরে পার্টিতে মেতেছিল। নীল, ওমর, রাফি ওরা 3 জন বাহিরে গার্ডেনে বসে খেলছিল। ঠিক তখনই বোম ব্লাস্টিং হয়। মারা যান ওদের বাবা মা। ওদের সামনে বাড়িটি আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। 1 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায়। ওরা 3 জন এতিম হয়ে যায়। ওরা 3 জনও ওদের গাড়ির ড্রাইভারের ছোট্ট ছেলে সাব্বিরও বেঁচে যায়। তারপর থেকে ওরা একা একা বড় হতে থাকে। ওরা যত বড় হতে থাকে ততই ওদের মনের মধ্যে সেই প্রতিশোধের আগুন বাড়তে থাকে। দিন যত যায় ওরাও তত কঠোর হতে থাকে। মানুষের মনের মধ্যে ওদের জন্য ভয় জাগিয়ে তোলে, আর আস্তে আস্তে হয়ে ওঠে গ্যাংস্টার। ওরা ওদের বন্ধুত্বের জন্য জান দিতে রাজি আছে। একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে। সাব্বিরকে ওরা ওদের ছোট ভাইয়ের মতো মনে করে। এভাবেই ওদের দিন কাটতে থাকে। জাহিদ শেখ ওদের চিরশত্রু। আজকে ওরা জানতে পেরেছে জাহিদের খাস লোক একটা রেস্টুরেন্টে বসে ড্রাগস সাপ্লাই করবে। তাই নীল, ওমর, রাফি ওরা ছদ্মবেশ নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে অপেক্ষা করছিল। কিন্তু সেই মেয়েগুলো ওদের প্ল্যানে পানি ঢেলে দিল। আশেপাশের লোকজন ওদেরকে চিনে ফেলেছিল, তাই লোকজন ওদেরকে দেখে ওইভাবে ছোটাছুটি করছিল। মিশুমণি, নিশুমণি, কথামণি ওরা 3 বান্ধবী। দেখতে ঠিকঠাক আছে। ওদের 3 জনের 3টি সৌন্দর্যের গুণ আছে। মিশুমণি, মিশুর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে, যেটাতে ওর চেহারার সুন্দরতা আরও বাড়িয়ে তোলে। নিশুমণি, নিশুর হাসি দিলেই ওর 2 গালেই টোল পড়ে। মিশু কথার কাছে নিশুর টোল পড়া গাল দুটো খুব ভালো লাগে, তাই বিনা কারণে নিশুকে কাতুকুতু দিয়ে হাসায়, যাতে ওর টোল পড়া গাল দুটো দেখতে পারে। কথামণি, কথার চুল অনেক লম্বা। যে কোনো ছেলে কথার চুল দেখলেই ক্রাশ খেতে বাধ্য। ওদের মা বাবা কেউ নেই। ছোটোকাল থেকেই এতিমখানায় পড়ালেখা করে বড় হয়েছে। এখন ওরা একটা ছোট্ট রুম ভাড়া করে থাকে। মিশু ও নিশু একটা 5 স্টার রেস্টুরেন্টে কাজ করে। কথা বিয়ের ডেকোরেশনের কাজ করে। ওরা ওদের লাইফ নিয়ে খুব ভালোই আছে। ওরা একটা নতুন স্কুটার কিনেছে। অনেক দিন যাবৎ স্কুটার চালানো শিখেছে ওরা। আজ মিশু স্কুটার চালাবার সময় এই কাণ্ড ঘটায়। একটুর জন্য বেঁচে গেলাম রে কথা। ঠিক বলেছিস। বাট তখন ওইখানকার লোকগুলো ওইভাবে ছোটাছুটি করছিল কেন? হ্যাঁ, আমিও এটাই ভাবছি। ওই 3টি ছেলের দিকে কেমন ভয় ও আতঙ্ক নিয়ে তাকাচ্ছিল আর দৌড়াচ্ছিল। মনে হচ্ছে ওই ছেলেগুলো তাদের খেয়ে ফেলবে। সেটা ভাববার বিষয়। আরে ছাড় না ইয়ার। ছোটিয়া, তবে আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাবে। আগে উপরে তো যাই। হ্যাঁ, আগে রুমে চল। ওয়েনার হাউস। শিট, একটুর জন্য জাহিদের লোককে ধরতে পারলাম না। ওই মেয়েগুলোকে ইচ্ছা করছে খুন করে ফেলি। শান্ত হ ভাই, সাব্বির আছে ওইখানে, ও ঠিক। ক্রিং 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 করে ফোন বেজে যাচ্ছে। সাব্বির কল দিয়েছে। হ্যাঁ সাব্বির বল। বস, রানাকে ধরেছি। ওকে, আমাদের কাছে নিয়ে আসো কুইক। ওকে বস। রানা ধরা পড়েছে। ওমর ও নীল এটা শুনে বাঁকা হাসলো। কিছুক্ষণ পর সাব্বির রানাকে টানতে টানতে নিয়ে এসে ওমরের পায়ের ওপর ফেলল। রানা পায়ের ওপর পড়ে আস্তে করে চোখ তুলে তাকিয়ে সামনে ওমরকে দেখে ভয় পেয়ে যায়। বল, জাহিদ কোথায় কোথায় ড্রাগ সাপ্লাই করে? ওর গোডাউন কোথায় কোথায় আছে? গান ঘোরাতে ঘোরাতে গম্ভীর গলায় বলল ওমর। রানা কিছু বলছে না। নীল, রাফি রাগী চোখে তাকিয়ে আছে রানার দিকে। বল। জোরে বিকট শব্দ হয়। ওমর গান দিয়ে শ্যুট করে 2টো বুলেট রানার পায়ে ঢুকিয়ে দিল। রানা চিৎকার দিয়ে উঠল। ব্যথায় কাতরাতে থাকে রানা। বলছি। রানা চুল ধরে ওপরের দিকে জাগিয়ে। বলবো না। নীল ওর গান দিয়ে আরও 2টা বুলেট রানার মাথায় গেঁথে দিল। তুই আমাদের কোনো কাজের না, তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই আমাদের।
রানা সেখানেই মারা যায়। রক্তে সারা ফ্লোর ভেসে যাচ্ছে। ওর লাশকে টুকরো টুকরো করে আমাদের টমিদের দিয়ে আসো। অনেকদিন পর্যন্ত মানুষের মাংস ওরা খায় না, আজকে খুশি হয়ে যাবে। জি বস, এই লাশটা নিয়ে যাও। দুইজন বডিগার্ড রানার লাশ টেনে নিয়ে গেল। ওমর, নীল, রাফি যে যার রুমে গিয়ে শাওয়ার নিল। পরের দিন মিশু নিশু কথা কড়া রোদ্দুরের মধ্যে জমে আটকা পড়ে রাস্তায় স্কুটারের ওপরে বসে আছে। উফ, আর কতক্ষণ লাগবে কে জানে। ধুর, ঘামিয়ে অস্থির হয়ে গেলাম আমি। আমি মনে হয় খুব সুখে আছি। দেখ, ঝগড়া করার মুড একদমই নেই। আমারও। আমার মনে হয় আছে। চুপ থাক প্লিজ, এত তেড়া কথা বলিস কেন মিশু? ওরা আগের মতো চুপ করে বসে রইল। হুট করে মিশুর নজর পড়ে একটা অ্যাম্বুলেন্সের ওপর। স্কুটার থেকে নাম তোরা। কেন? কেন নামবো? আগে নেমে দাঁড়া, তারপর বলছি। ওরা স্কুটার থেকে নামলো। আমার সাথে আয়। ওরা মিশুর সাথে সাথে যেতে লাগলো। এই যে ভাইয়া, কি হয়েছে ওনার? সেই অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে একজন মধ্যবয়স্ক লোককে জিজ্ঞেস করলো, আপা, আমার মা আজ সকালে স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই জ্যামের কারণে গাড়ি আগে যেতেই পারছে না। আপনি অপেক্ষা করুন ভাইয়া, আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। নিশু, কথা, তোরা ওই দিকে যা। ওকে। ওকে। ওরা তিনজন সব ড্রাইভারকে বলে গাড়ি সরিয়ে দিল। মিশু সামনে এগিয়ে গিয়ে দেখে 3 স্টার লেখা কালো রঙের 3টি গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়িগুলো ছিল ওমর, নীল, রাফিদের। মিশু দৌড়ে প্রথম গাড়িটার কাছে গিয়ে গ্লাসের টোকা দিয়ে বলল, গ্লাস নামিয়ে সাব্বির বলল, সেদিন সাব্বির ওদেরকে দেখেনি, তাই চিনতে পারেনি। হোয়াট? ভাইয়া, পিছনে অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষু রোগী আছে। আপনি যদি আপনাদের গাড়িগুলো একটু পাশে সরিয়ে নিতেন তাহলে খুব উপকার হতো। পারবো না, আমাদের তারা আছে। প্লিজ ভাইয়া। প্লিজ ভাইয়া, আপনাদের গাড়িটা সরিয়ে দিলেই ওই গাড়িটা এখান থেকে যেতে পারবে। পারবো না বলেছিলাম। যদি টাকা লাগে তাহলে বল, টাকা দিচ্ছি, বাট তারপরেও কানের কাছে জ্ঞান জ্ঞান করিও না। ভাইয়া প্লিজ। যাও তো এখান থেকে। ঝাড়ি দিয়ে বলল। মিশু নিশু কথার এবার রাগ উঠে যায়। মিশু হাত বাড়িয়ে গাড়ির দরজা লক অন করে দরজা খুলে সাব্বিরের কলার ধরে বাইরে বের করেই ঠাস ঠাস করে সাব্বিরের গালে হাত দিয়ে রাগী মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়, কারণ ওরা জানে না কার লোকের গায়ে হাত তুলেছে। পেছনে গাড়ির ভেতরে বসে ওরা তিনজন দেখছে। ওমর রাগে গাড়ি থেকে নামতে নিলে নীল ও রাফি বাধা দেয়। তাড়াতাড়ি গাড়ি পাশে সরাতে বল, নইলে আরও কয়েকটা থাপ্পড় দিব। যা তাড়াতাড়ি। সাব্বিরকে উদ্দেশ্য করে বলল। সাব্বির আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। রাস্তায় ঝামেলা করতে চায় না বিধায় সাব্বির ড্রাইভারকে বলে গাড়ি 3টা পাশে সরাতে বলল। গাড়ি পাশে চেপে যাওয়াতে অ্যাম্বুলেন্সটি চলে গেল। যাবার আগে বয়স্ক লোকটি ওদেরকে ধন্যবাদ দিয়ে গেল। সাব্বির এখনও রাগী মুড নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মিশু সাব্বিরের কাছে গিয়ে বলল, আই সাসরা, শোন, সরি থাপ্পড় দেওয়ার জন্য না, কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। ঠিক এই রকমটাই তোর সাথে হয়েছে। তবে আমরা আঙ্গুল বাঁকা করি না, চামিচ দিয়ে ঘি উঠাই। বুঝতে পেরেছিস? চল চল, ফুট। আঙুল জাগিয়ে বলল। সাব্বির এখনও রাগে মুড নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওই এভাবেই তাকিয়ে আছিস কেন রে? যা এখান থেকে। শার্টের কলার ধরে গাড়ির সামনে ধাক্কা দিয়ে বলল। সাব্বির গাড়ির ওপর পড়ে গিয়ে পেছনে ওদের দিকে একবার রাগি চোখে তাকিয়ে রাগে গজগজ করতে করতে গাড়ির ভেতরে গিয়ে বসলো। মিশু নিশু কথা ওরা ওদের স্কুটারে গিয়ে বসলো। ততক্ষণ জ্যাম ছেড়ে গেছে, ওরা ওদের গন্তব্যে চলে গেল। মিশু নিশু রেস্টুরেন্টে পৌঁছে গেল। কথা ওই স্কুটার নিয়ে ওর অফিসে চলে এলো। আজকে ওদের একটু দেরি হয়ে গেছে। ওএনআর গ্রুপ অফ কোম্পানি গাড়ি এসে থামলো অফিসের সামনে। বডিগার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিল। ওমর, নীল, রাফি গাড়ি থেকে বেরিয়ে এলো। ওদেরকে দেখে সবাই সালাম দিল। ওরা গম্ভীর মুড নিয়ে লিফটে উঠে ওদের কেবিনে চলে এলো। সাব্বির ওদের পেছনে ছিল। সাব্বিরও ওদের সাথে কেবিনে প্রবেশ করলো। ওমর, নীল, রাফি যে যার চেয়ারে গিয়ে বসলো। সাব্বির সোফায় রাগী মুড নিয়ে বসে আছে। রাস্তার কি হয়েছিল সাব্বির? সানগ্লাস খুলে টেবিলের ওপর রেখে বলল, সাব্বির, ওই মেয়েগুলো আমাকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছে।
আমি ওদেরকে খুন করে ফেলবো। ইউনুস সাব্বির, এক হাতে কোনোদিনও তালি বাজে না। কি হয়েছিল সেটা বল। সাব্বির ওইখানে যা যা হয়েছে সব ওদেরকে বলল। ভুল করেছে ওরা, বড্ড ভুল করে ফেলেছে। থাপ্পড় 3টা নয়, আরও 2টা দেওয়ার দরকার ছিল তোকে। সাব্বির আহাম্মক হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছিস রাফি। ওই মেয়ে 3জন ওদের যাবার জন্য গাড়ি সরাতে বলেনি। একজন মুমূর্ষু রুগীকে হসপিটালে নিয়ে যাবে, তার জন্য গাড়ি সরাতে বলেছে। কপাল ভালো, জুতার বাড়ি খাসনি। ভাই, তোমাদের কাছে এটা মজা মনে হচ্ছে? আমার ইজ্জতের ফালুদা করে দিল ওই 3জন মেয়ে। ওমর, নীল, রাফি মুচকি মুচকি হাসছে। হাসো, বেশি করে হাসো। আমারও দিন আসবে, তখন আমিও আমার 32টা দাঁত বের করে তোমাদের দেখিয়ে দেখিয়ে হাসবো। আচ্ছা হাসিস, এখন ডিলের পেপার নিয়ে আয়। জাহিদ হাউস। বড় ভুল করে ফেলি তোরা, আমার লোককে মেরে বড় ভুল করে ফেলেছিস। এর মাসুল তোদের দিতে হবে ওমর, রাফি, নীল। বস, পরের প্ল্যান কি আমাদের? সময় হলে ঠিক জানতে পারবে। বলেই হাতে থাকা মদের গ্লাস মুখে তুলে নিল রাতে। মিশু রান্না করছে আর গান গাচ্ছে। পেছনে নিশুও কথা লুকিয়ে লুকিয়ে গান শুনছিল। মিশু হঠাৎ করে পেছনে তাকিয়েই ওরা লুকিয়ে পড়ে। মিশু ওদেরকে দেখে ফেলে। কেমন যেন চুন্নি চুন্নি খুশবু আসছে, মনে হয় চুন্নি দুইটা আশেপাশে আছে। নাক দিয়ে গন্ধ নিয়ে বলল, চল, ধরা পড়ে গেছি। কথাকে বলল, হ্যাঁ চল। সো আপনারা লুকিয়ে লুকিয়ে কি শুনছেন? তোর গান। তুই তো অনেক ভালো গান গাইতে পারিস, আমাদেরকে একটা গান গেয়ে শোনা না। থাক, আর আলু পাম দিতে হবে না। আরে না, আমরা তো মূলা পাম দিচ্ছিলাম। হাসি দিয়ে বলল, কথাও মিটমিটিয়ে হাসতে লাগলো। ফান করছিস আমার সাথে? যা, আজকে রাতে তোদের খাওয়া বন্ধ। এই রে, আরে মিশুমণি, রেগে যাচ্ছিস কেন? আমরা তো দুষ্টুমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করছিলাম। কোনো কিছুতেই কাজ হবে না। বোনা আমার খালা থুকু ভালা, তুই রাগ করলে আমাদের জ্বালা। হ হ। ওয়েনার হাউস। ওমর ওর গান রুমাল দিয়ে মুছছে। রাফি ফোন টিপছে। নীল ফ্রিজ থেকে জুস বের করে হেঁটে হেঁটে সামনের রুমে এসে যেই না জুস মুখে দেবে ঠিক তখনই চোখ পড়ে সাব্বিরের ওপর। সাব্বির ডায়েরিতে কি যেন লিখছে আর ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে। 4-5টা মোড়ানো কাগজ নিচে ফেলানো আছে। নীল হেঁটে গিয়ে সাব্বিরের পাশে সোফায় বসে পড়ল। সাব্বির, কি লিখছিস এত মনোযোগ দিয়ে? ভাই, একটা গল্প লিখছিলাম। মাথা চুলকিয়ে ওর 32টা দাঁত বের করে বলল, কি গল্প? আর গল্পের নাম কি? বলেই জুস মুখে নিল। ভাই, গল্পের নাম হচ্ছে পারলে তুমি, না পারলে আমি। হাসি দিয়ে বলে নীলের দিকে তাকালো। নীল গল্পের নাম শুনে বড় সড়ো একটা বিষম খেলো। ওর মুখের জুসগুলো সব সাব্বিরের মুখে গিয়ে পড়লো। সাব্বির চোখ বন্ধ করে ফেললো। নীলের নাক দিয়ে জুস পড়তে লাগলো। জোরে জোরে কাশতে লাগলো নীল। মাথায় হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলো। পাশের রুম থেকে ওমর ও রাফি তাড়াতাড়ি করে এই রুমে এসে দেখে নীল বিষম খেয়ে কাশছে আর সাব্বির চোখ বন্ধ করে আছে। সাব্বিরের অবস্থা দেখেই বোঝা যায় যে ওর সাথে কী হয়েছে। ওমর ও রাফি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হাসি শব্দ পেয়ে সাব্বির সামনে তাকিয়ে দেখে ওমর রাফি হাসছে। নীলের বিষম কিছুটা কমেছে। ওদের দুইজনের হাসি দেখে নীলও জোরে জোরে হাসতে লাগলো। সাব্বির বেচারা আহাম্মকের মতো ওদের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আর সাব্বিরের এই অবস্থা কেমনে হলো? সাব্বির একটা গল্প লিখছে, সেটার নাম শুনে আমি বিষম খেলাম আর ওর এই অবস্থা। বলেই হাসতে লাগলো। নাম কি গল্পের? পারলে তুমি, না পারলে আমি। বলেই আরও জোরে হাসতে লাগলো। রাফি ওমর ওরাও জোরে জোরে হাসতে লাগলো। আমি কিছুই বলবো না। আমার এই গল্পটা যখন পাবলিক হবে, ও বই যখন বের হবে, তখন তোমাদের হাসি বের হয়ে যাবে। নীল, ওমর, রাফি আরও হাসতে লাগলো। সাব্বির তাকিয়ে ওদের হাসি দেখছে। যা, আগে তোর চেহারা ধুয়ে আয়, তোকে সেই দেখাচ্ছে। সাব্বির উঠে সেখান থেকে চলে গেল। ভাই, আজকে অনেক হাসলাম। আমিও রে। যাই বলিস না কেন, গল্পের নামটা কিন্তু সেই ছিল। ওই, তোরা কি ভুলে গেছিস? 2 দিন পর কিন্তু সাব্বিরের জন্মদিন। আমি চাই ওর জন্মদিন উপলক্ষে বড় পার্টির একটা আয়োজন করতে। তোরা কি বলিস?
আমিও চাই বড় পার্টির আয়োজন করতে। আয়োজন করব, কিন্তু সাব্বির যেন এটা না জানে। ওকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, এবার চল ডিনার করতে চাই। সাব্বির মনে হয় রাগ করেছে। ওর রাগ আর পানি এক কথা। ওরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ওই ওর তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। জোরে জোরে নিশু ও কথার কোমরে লাথি দিয়ে। মিশু কুত্তি, তোর খবর আছে। ও আমার মাজা কুত্তি। কুত্তিনি ওর তোরা। উঠতাছি, দাঁড়া। ওয়েনার হাউস। শালা আয়, তোর আজকে খবর আছে। একটা ছেলে শার্টের পেছনের কলার ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে আসছে। ভাইজান মোরে সাইরা দেন, মুই চুরি হরি নাই, মোরে সাইরা দেন ভাই। কোনো ছাড়াছাড়ি নাই, তোর খবর আছে আজকে। কি হয়েছে ওর? ওকে এইভাবে টেনে নিয়ে আসলে কেন? কি করেছে ও? ছেলেটিকে ওমর, রাফি, নীল ওদের সামনে ছুঁড়ে মারল। ছেলেটি পড়ে গিয়ে উঠে হাত জোর করে সে একই কথা বলতে লাগলো। ভাইজান ভাইজান মুই। ওই চুপ, একটাও কথা বলবি না। ঝাড়ি দিয়ে বলল, ভাই ও একটা চোর, আমাদের বাড়ির আশেপাশে 2 দিন ধরে ঘুরঘুর করছে। সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে ওকে। আজকে ওকে ঝুঁকি মারছিল, বডিগার্ডরা এটা দেখিয়ে আমার কাছে এনে দেয়। আমি ওকে আপনাদের কাছে নিয়ে আসি। জাহিদের ইনফরমারও হতে পারে। বলেন তো শেষ করে দিই শালাকে। পেছন থেকে গান বের করে ছেলেটির মাথায় তাক দিয়ে বলল, ভাই ভাই মোরে মারেন না, মুই কারো লোক না, মুই একটা চোর, পেটের দায়ে চুরি করি, মোরে মারেন না ভাই। গান নিচে নাও সাব্বির, তুই আমাদের বাড়িতে কেন ওকে ঝুঁকে মারছিলে? চুরি করার জন্য ভাই। দেখেছেন ভাই, দেখেছেন ওরে মন চাইতেছে কি? সাব্বির চুপ কর, তুই জানিস আমরা কে? জানতাম না ভাই, পরে আজকাল সকালে এক লোহের কাছে জিগাইছি। এই লোকে কইল আপনারা নাকি বড় 3 গ্যাংস্টার। ওইটা হই না মুই ভয় পাইয়া গেছি, তাই মুই আন্নেকো বাড়ি দেখার জন্যে উকি মারছিলাম। এরপর তখনই ওই মোরা মোরা লোকরা মোরে ধইরা হের কাছে নিয়ে আহে। সাব্বিরকে দেখিয়ে বলল, তোমার মা বাবা ভাই বোন কেউ নেই? না স্যার, মোর এই দুনিয়াতে আপন কেউ নাই। মোর একটা চাচা ছিল, করিম চাচা। হ্যাঁ মোরে হ্যারে পোলার নাহান ভাবতো। হ্যার একটা পোলাও ছিল, আমগো দুইটারে সে অনেক ভালোবাসতো। কিন্তু অনেক বছর আগে কি যেন হয়েছিল, করিম চাচা ও তার ছেলে কোথা যেন হারাইয়া যায়। তখন থেকে আমি একা হইয়া যাই। পেট বাঁচাইতে মুই চুরি হরতে থাকি। ওই তোর নাম কি ফাহিম? ও হ, আপনি জানলেন কেমনে মোর নাম ফাহিম? আমি সাব্বির। করিম হোসেন আমার বাবা ছিল। দোস্ত তুই ভালো আছোস? মুই তোরে কত জায়গাতে খুঁজছি। উঠেই সাব্বিরকে জড়িয়ে ধরে, আমি ওরে ভাই, ওরা আমার ছোটকালের বন্ধু ফাহিম। এবার ওরে মেরে ফেল। ভাই এটা কি বলেন? ও আমার বন্ধু, ওরে কেমনে মারি? আগে কোনো মারতে চেয়েছিলি? তখন তো জানতাম না। শোন, রাগের মাথায় কোনো ডিসিশন নিবি না, মাথা ঠান্ডা করে সবসময় কাজ করবে, মনে থাকবে? হ ভাই। যা ওকে নিয়ে ভেতরে যা। আচ্ছা ভাই, আয় ফাহিম। ওরা চলে গেল অফিসে। সারাদিন কাজের মধ্যে দিয়ে ওদের দিন কাটলো। রাতে, ওহ 3 দিন বন্ধ পাইছি, এই 3 দিনে খামু আর ঘুমামু। হ আমিও রে। বাট আমার কোনো ছুটি নাই। ভালো হয়েছে। হ একদম। তোরা ঠিক কি সেটাই বুঝতে পারছি না। না বুঝলে নাই। একদিন ওদের ভালোই ভালোই কেটে গেল। জন্মদিনের দিন ওয়েনার হাউস। ভাই ভাই একটা কথা ছিল। বল তাড়াতাড়ি, কি বলবি? হাতে সময় নেই। ভাই বাসায় পার্টির আয়োজন করছেন ঠিক আছে, কিন্তু কি উপলক্ষে সেটা কি জানতে পারি? সবকিছু তোর না জানলেও চলবে, যা তোর কাজে যা। বলেই চলে যায়। সাব্বিরের মন খারাপ হয়ে যায়। নীল ও রাফির কাছে একে প্রশ্ন করেছিল, ওরাও সাব্বিরকে কিছুই বলেনি। সাব্বির মন খারাপ করে বসে রইল। দোস্ত আজকা বাড়িতে বড় পার্টি, কিন্তু কিল লেগে দিছে কত। ওটা পটি না, পার্টি হবে গাধা। ওই হইল আর কি, কিল লেগে দিছে কোনা জানি না। ও জাগে, আজকা মন পেট দিল ভইরা খামো পার্টি। দাঁত সব কয়টা বের করে বলল, খেতে থাক গাধা কথাকার। বলেই উঠে চলে যায়। তুই মোরে গাধা কইতে পারলি? থাক, কইছস তো কি হইছে, কেউ তো শুনে নাই। ডানে বামে তাকিয়ে বলল,
সকাল থেকে কথার চিল্লাপাল্লাতে মিশু ও নিশু ঘুমাতে পারছে না। কানের ওপর বালিশ রেখে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর চিল্লানিতে ঘুমাতে পারছে না। স্যার প্লিজ, আমি একা কিভাবে করব? ওরা কেউ... আমি কিচ্ছু শুনতে চাই না। যেখান থেকে পারো 2 জন লোককে নিয়ে এক্ষুনি 3GS-এ চলে যাও। আমিও আসছি বাকিদের নিয়ে। স্যার স্যার, টু 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 টু। সকাল সকাল এটাই হবার ছিল। দূর। সামনে থেকে ঘুরে পেছনে তাকিয়ে দেখে মিশু ও নিশু বিছানায় বসে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। কথা বলা শেষ নাকি আরো বলবি? দেখ না দোস্ত, আমি... দেখা, কি দেখাতে মন চাইছে দেখা, আমরা দেখতে চাই। তাড়াতাড়ি দেখা। ও আল্লাহ! আচ্ছা আমার কথা শোন তোরা। আমার যে 2 জন পার্টনার ছিল, ওদের শরীর ভালো না, তাই ওরা 2 জন আজকে আসতে পারবে না। এখন স্যার বলেছি 2 জন লোক ঠিক করতে, তাদের নাকি আলাদা টাকাও দিবে। এখন কথা হইছে গিয়া, আমি এখন 2 জন লোক কোথায় পাবো? পায়চারি করতে করতে বলল। হুট করে কথার চোখ যায় মিশু ও নিশুর দিকে। মিশু ও নিশু কথার চাউনি দেখে বুঝে যায়। না কথা, একদমই না। আমার দিকে তাকাবি না, ভুলেও না। পেয়ে গেছি। শুরু হলো কথার ইমোশনাল ব্ল্যাকমেইল। অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে ওদের 2 জনকে রাজি করিয়েছে। মিশু ও নিশুর দিনটাই মাটি করে দিল কথা। ওরা রেডি হয়ে 3GH-এ পৌঁছে গেল। বেচারিরা জানেও না ওরা কাদের বাসায় এসেছে। রিক্সা থেকে নেমে বাড়ির ঠিকানা মিলাতে লাগলো কথা। হ্যাঁ, এটাই সেই 3GH। মিশু নিশু আয় তোরা। পেছনে তাকিয়ে দেখে ওরা 2 জন নেই। আরে গেল কই? বামে তাকিয়ে দেখে ওরা 2 জন সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওপরে তাকিয়ে ইচ্ছা মতো মুখ বেঁকিয়ে ভেঙাচ্ছে। কথা মাথায় হাত দিল ওদের কাণ্ডে দেখে। কথা ওদের কাছে গিয়ে বলল, তোরা ভালো হবি না কোনোদিন। আরে আয় না, তুইও আমাদের সাথে ভেঙ্গা। ছোটকালে কত করেছি, তাই না? আরে আর কত দৌড়ানি খাইছি বলেই হেসে দিল। এখন তোরা ছোট না, ভেঙ্গানো বন্ধ কর আর আয় আমার সাথে। চল। দিল না ঠিক মতো ব্যাঙ্গাতে। সিসিটিভিতে ওদের এই ভেঙানো দৃশ্য 2 জন বডিগার্ড দেখেছে। ওরা আহম্মক হয়ে গেছে। আজকাল এগুলো বড়রাও করে, সেটা ওদের জানা ছিল না। এই বাড়িতেই এসেছি আমরা, বাড়ির ভিতরে চল। আমি যাব না। আমিও যাব না। কেন? আরে ওই বাড়ির সিসি ক্যামেরা এতক্ষণ আমরা ভেঙ্গাইছি, ভিতরে গেলে যদি বকা দেয়। বা যদি মারে? ও তাই নাকি? যা তোরা আর একটু ভেঙে আয়, যা। মজা করিস কুত্তি? তুই এটা বলতে পারলি না? আমি ঠিক বলেছি। চুপ কর। ও মাই গড, দেরি হয়ে যাচ্ছে, ভিতরে চল তাড়াতাড়ি। ওদের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করার আগে বডিগার্ডরা ওদের বাধা দেয়। আপনারা কারা? আমরা এনামুল হক স্যারের লোক ডেকোরেশনের কাজের জন্য এসেছি। আচ্ছা ভেতরে যান আপনারা। আয় চল। এই আমাদের কোথায় নিয়ে আসলি রে? এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? অবাক হয়ে বাংলোর দিকে তাকিয়ে বলে। নিশু তো হাঁ করে তাকিয়ে আছে। আমিও তো বুঝতে পারছি না, ঠিক জায়গায় এসেছি তো নাকি। আচ্ছা এই 3GH এর মানেটা কি রে? কেমনে কমো? আমিও জানি না, দাঁড়া স্যারের কাছে কল দিই, দেখি স্যার কোথায় আছে। কল দেবার আগে এনামুল হক ওদের সামনে এসে দাঁড়ালো। তুমি আসতে এত দেরি করলে কেন? কত কাজ পড়ে আছে জানো? সরি স্যার, একটু লেট হয়ে গেল। যাই হোক, ওরা কে? মিশু ও নিশুর উদ্দেশ্যে বলল। স্যার ওদের একদিনের পার্টনার হিসেবে এনেছি, আপনি না বলেছিলেন, তাই ওদের নিয়ে আসলাম। যাক, ভালো করেছো। টাকা নিয়ে টেনশন করার দরকার নেই, টাকা পেয়ে যাবে তোমরা। এখন উপরে যাও আর সাথে করে এই 3টি বক্স নিয়ে যাও। বাংলোর উপরের অংশ এখনো সাজানো হয়নি। উপরে লিমনরা আছে, ওদের কাছে বাক্সগুলো দিয়ে আসো। ওকে স্যার। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে সাজাতে বলবে। কাজে গাফিলতি করলে কিন্তু কারোর নিস্তার নেই। এরা কারা তোমরা তো জানোই। স্যার আমরা জানি না এখন আমরা কাদের বাড়িতে এসেছি। আর এই 3GH এটার মানে কি স্যার? কোন জগতে থাকো? 3GH এর মানে জানো না? কিছুটা ধমকের সুরে বলে। না মানে স্যার। 3 গ্যাংস্টার্সের নাম শুনেছো? জি স্যার, শুনছি। আমরা এখন তাদের বাড়ি আছি। কথা মিশু নিশু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভয়তে রীতিমতো ওদের হাত পা কাঁপছে, কারণ এরা যে খুব বড় মাপের গ্যাংস্টার সেটা ওরা জানে। আর 3GH এর মানে হচ্ছে
থ্রি গ্যাংস্টার্স হাউস। বুঝতে পেরেছো? ভয় পেও না। যাও এবার কাজে লেগে পড়ো তোমরা। বলেই সেখান থেকে চলে যায়। কথা কুত্তি, আমাদের জমের বাড়িতে নিয়ে আসছিস। হ্যাঁ, আর কোনো জায়গা পেলি না মরার জন্য এখানেই নিয়ে আসলি আমাকে? ওই বকবক কম কর। আমি জানতাম না কি যে এটা ছিজিদের বাড়ি। স্যার কি বললো শুনিসনি? তাড়াতাড়ি কাজে লেগে পড়, না হলে মরা ছাড়া উপায় নেই। কুত্তি, আমি অভিশাপ দিলাম, কথার বাচ্চা, তোর কপালে যেন এদের মতো একটা গ্যাংস্টার স্বামী জোটে, তারপর তোরে যেন থাপড়ায় কানায়া সোজা করে। আমিও একই অভিশাপ দিলাম, কথার বাচ্চারে। তোরা কি মনে করিস আমি তোদের ছেড়ে দেব? আমি অভিশাপ দিলাম, এদের চেয়েও বড়টা যেন তোদের কপালে জোটে। এটা বলে মুখ বেঁকিয়ে বক্স নিয়ে যে যার মতো ওপরে যেতে লাগলো। ওহ, কি ভারী, আর নিতে পারছি না। কোথায় যে এসে ফাঁসলাম। বক্সের জন্য সামনে কে আছে সেটাও দেখতে পারছি না। হাঁটছে আর বলছে। মিশুর সামনে থেকে নীল হেঁটে আসছে ফোন টিপতে টিপতে। মনে হয় সামনে থেকে কেউ আসছে, তাকেই বলি বক্সটা একটু ধরতে। এই যে ভাই, বক্সটা একটু ধরুন না। হোয়াট? আমি বক্স ধরবো? কিছুটা অবাক হয়ে বলে। কেন, ধরলে কি জাতপাত চলে যাবে নাকি? হোয়াট ইজ ইট? জাতপাত? জাতপাত চিনেন না? কোন জাতের লোক আপনি? দেখো, তুমি কিন্তু বেশি কথা বলছো। আচ্ছা, আর বলবো না, আপনি একটু বক্সটা ধরুন। মিশু বক্সটা নীলের হাতে ধরিয়ে দিল। নীল বক্সটা হাতে নিয়ে নিচে নামিয়ে রাখলো। ও ভাই, আর বললেন না, আসার পর থেকে কত যে কাজ করলাম। ওড়না দিয়ে বাতাস করছে আর বলছে। নীল রাগী মুড নিয়ে তাকিয়ে আছে, কেননা মিশুকে দেখে ঠিক চিনতে পেরেছে। আচ্ছা ভাই, আপনি কি এই বাড়ির চাকর? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। ওয়েট ওয়েট, আপনার চেহারা কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। গালে আঙুল দিয়ে ভাবতে লাগলো। আমি মনে করিয়ে দেই? দেন না, আপনি মনে করিয়ে দিন। হাতে মাইক নিয়ে হারানো বিজ্ঞপ্তি? ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আপনিই সে চান্দু? মুখ চেপে হাসতে হাসতে বলল। তা আপনাদের পরিচয় জানতে পেরেছেন তো? নীল রাগে ফায়ার হয়ে যাচ্ছে। আরে এত রাগ করলেন কেন? আমি তো মজা করলাম। আচ্ছা ভাই শুনুন, এই বাড়িতে নাকি 3টা 3G থাকে, তাদেরকে দেখেছেন? ও, আপনি হয়তো তাদেরকে দেখেছেন। যাই হোক, এদের একটার সাথে আমার সাথে একটু সেটিং করিয়ে দিন না, মানে একটু প্রেম টেম করতাম আর কি। নীলের কাঁধের ওপর হাত রেখে কথাগুলো বলল। বলে কি এই মেয়েটা, একটা শিক্ষা দিতে হবে ওকে। সত্যি তাদের একজনের সাথে প্রেম করবে। আরে সত্যি কথা বলতেছি। তাদের নাম জানো? দেখেছো তাদের? না। নীল, অমর, রাফি তাদের নাম। আর আসো আমার সাথে, তাদের ছবি দেখাচ্ছে। চলেন চলেন। নীল বড় একটা রুমে মিশুকে নিয়ে গেল। নীল ওর হাত দিয়ে পর্দার কাপড়টা সরিয়ে দিল। ওই যে পর্দাটা দেখতে পাচ্ছ, ওইখানে তাদের ছবি আছে। তুমি দাঁড়াও, আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি। ওকে। বেরিয়ে এলো বড় ফ্রেমে বাঁধানো 3টি যুবকের ছবি। মিশু 2টা ছবি দেখে 3 নম্বর ছবির দিকে তাকাতেই ওর চোখ আটকে যায়। একবার ওই ছবিটার দিকে তাকাচ্ছে, আর একবার নীলের দিকে তাকাচ্ছে। আপনি ওই ছবির মধ্যে আছেন? অবাক হয়ে আঙুল জাগিয়ে বলল। হ্যাঁ, নীল আমার নাম। মিশুর চোখ ছানা বড়া হয়ে গেল। ভয়তে কাঁপাকাঁপি করছে ওর হাত পা। নীল ওর কাছে আসার আগে মিশু বলল, মিশু, তুই তো টিস্যু হয়ে যাবি রে, ভাগ তাড়াতাড়ি। বলেই দৌড় দিল। আরে যা, পালিয়ে গেল। পালিয়ে কোথায় যাবে? ওরে আল্লাহ, কত দূর যেতে হবে কে জানে। হঠাৎ করেই দরজার সাথে কথার চুলের কাঠিটা আটকে গিয়ে সেখানেই পড়ে যায়। কথা সেটা টেরও পায়নি। এই নাও, এই বাক্সে যে ফুল ও ছোট বাতিগুলো আছে সেগুলো এখানটা আর ওইখানটায় লাগিয়ে দাও। হাত দিয়ে দেখিয়ে বলল। হঠাৎ করেই ওর চুলের খোপাটা খুলে গেল। আর এই চুলের কাঠিটা কোথায় গেল? কেমনটা লাগে এখন? দূর, বাহিরে মনে হয় পড়েছে, খুঁজে দেখি। কথা ওর চুলের কাঠিটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখছে না। হঠাৎ একটা রুমের সামনে থেকে গিয়ে এবার পেছনের দিকে ব্যাক করলো। ওয়াও, রুমটা তো বেশ সুন্দর। ভিতরে যাব নাকি? মনে হয় ভিতরে কেউ নেই। রুমটার ভিতরে গিয়ে একটু দেখে আসি। বাহ, কি সুন্দর। ওয়াও, বারান্দাও আছে দেখছি। বারান্দায় গিয়ে দেখি একটু। কথা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো।
সেখানে থেকে বাংলোটার নিচে সব কিছু সুন্দর মতো দেখা যায়। কথার মন ফুরফুরা হয়ে গেল। মাঝে মাঝে সকালের শীতল বাতাস কথাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাতাসে কথার চুলগুলো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। কথা চোখ বন্ধ করে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে লাগলো। ওমর বাথরুমে শাওয়ার নিচ্ছিল। শাওয়ার নিয়ে বের হয়। মাথার পানি আধো মোছা থাকায় বিন্দু বিন্দু পানি জলকণার মতো বেয়ে বেয়ে ওর বুকের উপর পড়ছে। হাত দিয়ে চুল নাড়াচাড়া করতে করতে ড্রেসিং টেবিলের সামনে যেতে লাগলো। হঠাৎ কি যেন মনে করে বারান্দায় চোখ যায়। সামনের পা আর আগে বাড়াতে পারল না। সেখানে দাঁড়িয়ে পেছন থেকে এক কেশবতী কন্যাকে দেখতে লাগলো। ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি বাতাস এসে লম্বা চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে। ওমর হারিয়ে গেল সেই কেশবতীর লম্বা চুলের গহীনে। হুট করেই ওমরের ধ্যান ভাঙল। ও পেছন থেকে সেই মেয়েটিকে ডাক দিল। এই মেয়ে, তুমি কে? কারো ডাকে কথা চোখ মেলে পেছনে ফিরে তাকায়। পেছনে তাকিয়ে টাওয়াল পরা একটি ছেলেকে দেখতে পায়। কথা সাথে সাথে আবার সামনের দিকে ফিরে তাকালো। ছি ছি, এটা কি দেখলাম আমি? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। আগে আপনি জামা কাপড় পরে নিন। ওমর বিছানার ওপরে থাকা একটা হাফ হাতের গেঞ্জি পরে নিল। এবার এদিক তাকাও। জি বলুন। পেছনের দিকে তাকিয়ে বলে, তুমি সে মেয়েটি না আমাদের গাড়ির লাইট ভেঙে দিয়েছিলে? হ্যাঁ, আর আপনি সেই ঝগড়ুটে লোকটা। এই মেয়ে, আমি ঝগড়ুটে নয়। কিছুটা রাগী গলায় বলে, আপনি ঝগড়ুটে। ঝগড়া করার জন্য এখানেও চলে এসেছেন? হ্যাঁ। হোয়াট স্টুপিড মেয়ে, এটা আমার বাড়ি। তুমি এখন আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো? কথা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হাওয়া বেরিয়ে গেল? বিশ্বাস করি না, এটা আপনার বাড়ি। মুড নিয়ে বলল। পিছনে তাকিয়ে দেখো। হাত দিয়ে পেছনের দিকে দেখিয়ে বলল। কথার সামনে বড় ফ্রেমে বাঁধানো 3টি যুবকের ছবি দেখতে পাচ্ছে। তাদের মধ্যে ওমরের ছবিও ছিল। নীল, রাফি, ওরা দুইজন আমার বন্ধু। ওদের পাশেরটা আমি, ওমর। ওমর আমার নাম। কথা এবার ভয় পেয়ে যায়। ওর বুঝতে আর বাকি নেই এরাই 3 গ্যাংস্টার, যাদের কথা এনামুল স্যার বলেছিল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ওর। তুমি এখানে কেন সেটা বলো। পারমিশন ছাড়া আমার রুমে কেন প্রবেশ করেছো? এর শাস্তি তোমাকে পেতে হবে। সরি, আমি আসলে হাই 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 আপনার টাওয়াল খুলে গেছে। অবাক হয়ে জোরে বলল। ওমর এটা শুনে নিচে তাকিয়ে দেখে না, ও টাওয়ালটা ঠিকঠাকই আছে। এর মধ্যে কথা ওমরকে জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্টুপিড মেয়ে, আমার সাথে চালাকি? এর শাস্তি তোমাকে পেতেই হবে। নিশু হাঁটছে আর গান গাচ্ছে। হায় আল্লাহ করবো কি যে হায়, এই ছেলের মনটা চুরি করবো কি উপায়। হায় আল্লাহ। ওয়েট, সুন্দর একটা মিউজিকের শব্দ পাচ্ছি, বাট কোথায়? আশেপাশে তাকিয়ে বলে, ওই রুমটা দিয়ে আসছে। যাই দেখি ওই রুমটায় বেঁকে বসে এই মিউজিকটা শুনছে। নিশু রুমের সামনে এসে উঁকি দিয়ে দেখতে লাগলো। এমা, রুমে তো কাউকেই দেখছে না। ও, বক্সে পিয়ানোর সুর বাজাচ্ছে। পিয়ানোর সুরটা অনেক সুন্দর। নিশু চোখ বন্ধ করে পিয়ানোর সুর উপভোগ করতে লাগলো। রাফি বারান্দা থেকে এসে বিছানায় বসতে যাবে, ঠিক সেই সময় দরজার দিকে চোখ যায়। ও দেখতে পাচ্ছে একটা মেয়ে রুমে উঁকি মেরে চোখ বন্ধ করে আছে। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে। এটা তো সেই মেয়েটা, বাট এখানে কি করছে এ মেয়ে? নিশু এতটা মনোযোগ দিয়ে শুনছে যে রাফির ডাক ওর কানেই যাচ্ছে না। এ মেয়ে। নিশু তাও কিছু শুনছে না। এই মেয়ে। নিশুর ধ্যান ভেঙে যায়। ধরফড়িয়ে উঠল, মাথা সরাতেই জোরে বাড়ি খেলো দেয়ালের সাথে। কোন হারামজাদা এটা আবার ডাকছে? বলেই উপরে তাকিয়ে দেখে রাগী চোখে একটা ছেলে ওর দিকে তাকিয়ে আছে। এই না, কোনো মতো চিল্লান কেন? আপনার জন্যই আমি মাথায় ব্যথা পাইছি। কিছুটা ধমকের সুরে বলে, ভালো হয়েছে, অন্য লোকদের ঘরে চুরি করে দেখতে গেলে এরকমই হয়। নিশুর রাগ উঠে গেল এই কথাটা শুনে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ বাক্সের দিকে চোখ যায়। বাক্সটা খুলে ওটার ভেতরে একটা বড় কস্টেপ ও কেঁচি দেখতে পায়। কস্টেপটা হাতে নিয়ে কিছু অংশ বের করে কেঁচি দিয়ে কেটে কস্টেপ ও কেঁচি জায়গায় মতো রেখে দিয়ে রাফির মুখের ওপর মেরে দেয় কস্টেপটা। রাফি এতক্ষণ ভ্রুকুচকে মেয়েটির কাণ্ড দেখছিল। ওর মুখে কস্টেপ লাগিয়ে দেওয়াতে রাফি একেবারে অবাক হয়ে যায়। যারা গরুর মতো চিল্লায় তাদের মধ্যে কস্টেপ মেরে দিতে হয়। রাফি মুখের কস্টেপ খুলে রাগী গলায় বলল, এ মেয়ে, তোমার সাহস কী করে হয়
আমার মুখে কস্টিপ লাগিয়ে দেবার। তুমি কার সাথে ফজলামো করছো জানো? এই ছেলে, তুমি কার সাথে ফাজলামো করছো তুমি জানো? কোমরে হাত দিয়ে বলে। ইউ ইউ এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমাকে তুমি চেনো না। আমাকে তুমি চেনো না? আচ্ছা কে তুমি? আচ্ছা কে তুমি? আমি 3 গ্যাংস্টারদের মধ্যে একজন। আমি 3 গ্যাং। বাকিটা বলার আগেই থেমে যায়। আপনি তাদের মধ্যে একজন? নাম কি আপনার? ভয় জড়ানো কণ্ঠে বলে। রাফি। টফির বাচ্চা, আগে কবি না তুই গ্যাংস্টারদের মধ্যে একজন? ঝাড়ি দিয়ে বলেই দিল ভৌদৌড়। রাফি রাখবে না হাসবে কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে ওর যাবার দিকে। মিশু দৌড়িয়ে নিচে নামার সময় কারো সাথে ধাক্কা লেগে পড়ে যায় ফ্লোরে। ওরে মা, আমার মাজাটা গেল রে। এটা বলে যার সাথে ধাক্কা খেয়েছে তার দিকে তাকাতেই মিশু জোরে জোরে হাসতে লাগলো, কেননা যার সাথে ধাক্কা লেগেছে সেই বেচারার নিচের সিঁড়িতে পা আর ওপরে সে মাথা নিচের দিকে ওপর হয়ে পড়ে আছে। একটা দেখার মতো দৃশ্য এটা। বেচারা উঠতেও পারছে না। ছেলেটির আর কেউ না, আমগো সাব্বির ছিল। ফাহিম ওকে টেনে ওঠাচ্ছে। মিশু এখনও হেসেই যাচ্ছে। সাব্বির উঠে দাঁড়িয়ে দেখে সেদিনের সেই মেয়েটা, যে মেয়েটা ওকে থাপ্পড় মেরেছিল। আপনি এখানে? মিশু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় কথা এমনভাবে দৌড়িয়ে আসে সাব্বিরের সাথে অনেক জোরে ধাক্কা লাগে তাতে। সাব্বির আবারও ধুপোস করে ওপর হয়ে ফ্লোরে পড়ে যায়। মিশু এটা দিকে আবারও হাসতে শুরু করে। কথা ছেলেটিকে ধরতে যাবে তার আগেই ফাহিম ওকে টেনে তোলে। সাব্বির রাগে মুড নিয়ে উঠে আঙুল জাগিয়ে তুলে যেই বলতে যাবে তার আগে নিশু দৌড়ে আসে, আর নিশুর পায়ের সাথে সাব্বিরের পা এমনভাবে লাগে সাব্বির লাইন খেয়ে 2 পা দিকে বসে পড়ে। এবার সাব্বির ব্যথাটা একটু বেশিই পেয়েছে। মুখ দিয়ে একটু শব্দও বের হচ্ছে না সাব্বিরের। নিশু এবার হাসিতে ফেটে পড়ল। সাব্বির না পাচ্ছে কিছু বলতে আর না পাচ্ছে সইতে। ফাহিম কোনো মতে সাব্বিরকে টেনে ওঠায়। ফাহিম বলতে লাগলো, ওই তোমরা তো মনু ভালো না, মোর ভাইটাকে কয়বার ধাক্কা দিয়ে ফেলে দিছ। সরি, আসলে আমরা দেখিনি। ওয়া কব কি, এত বড় টাইগারের ডান ছেলেটাকে দেখেন না আপনারা? ভাই আপনার কথা ঠিক বুঝলাম না। ওর কথা বোঝার দরকার নেই। আপনারা এখানে কেন সেটা আগে বলেন। ওই তুই সেই স্যাসরা না যাকে থাপ্পড় মেরেছিলাম? হ এটা তো সেই ছেলেটি। তা তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা না। এটা আমার বাসা, এখানে থাকবো না তো গাছতলায় থাকবো? গাছতলায় তোকে শুট করে, এখানে নয়। কি? আপনারা কিন্তু বেশি কথা কইতেছেন। মোর ভাইরে চেনেন? শি ইজ এ গ্যাংস্টার অফ ব্রাদার অফ লিমিটেড। সাব্বিরকে দেখে বলল। ফাহিমের ইংলিশ শুনে নিশু হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। চড়াইয়া দাঁত ফেলে দিব। ইংলিশ পারিস না তাহলে ইংলিশ বলিস কেন? ও মোর ইংলিশ হয় নাই তাইলে? ওই গ্যাংস্টার অফ ব্রাদার অফ লিমিট। তা আপনি কেমন আছেন? বলেই আরো জোরে জোরে হাসতে লাগলো। ইজ্জতের ফালুদা করে দিল ফাহিমের বাচ্চায়। হাসবার কি আছে, মুই না হয় একটু ভুল কই হালাইছি। আচ্ছা অনেক হাসি হয়েছে, এবার কাজের কথা আসে। আমরা এখানে ডেকোরেশনের কাজে মানে বাড়িটা সাজাবার দায়িত্ব নিয়েছি। এবার বল তুই এখানে কেন? আমি এই বাড়িতেই থাকি। ওমর, নীল, রাফি এরা আমার বড় ভাই। এদের পরিচয় আপনারা জানেন না কি দিতে হবে? জানি, আর বলতে হবে না। গুড। তোর নাম কি রে? সাব্বির আমার নাম। শাবরা? কি? কিছু না। আর এটার নাম? ফাহিমের উদ্দেশ্যে বলল। মাই নাম্বার ইন ফাহিম। সব কয়টা দাঁত বের করে বলে। মিশুর কথা নিশু আবারও হাসিতে ফেটে পড়ল। সাব্বির আগে চোখে ফাহিমের দিকে তাকায়। ফাহিম বুঝতে পেরেছে এবারও ভুল ইংলিশ বলেছে। গাধা কোথাকার। ওই যে নাম্বার ফাহিম, তুমি এত সুন্দর করে ইংলিশ কার কাছ থেকে শিখেছো? মগো শিমু আফার কাছ থেকে। হ্যাঁ খুব ভালো ইংলিশ শিখায়। হ্যাঁ, সেটা শুনেই বোঝা যাচ্ছে সে কত ভালো ইংলিশ শিখায়। হ্যাঁ ভালো ইংলিশ শিখায়। 2-4টা কমু শুনবেন? না, তোর ইংলিশ বলার দরকার নেই, তুই আমার সাথে চল।
টেনে নিয়ে যাচ্ছে। আপা পরে হুনামুনি আপনাকে ইংলিশ। আচ্ছা বাসে ইংলিশ শিখায় ও শিমু আফায়। এইসব ছাড়া আমার সাথে কি হয়েছে সেটা শোন আগে। আগে আমারটা শোন। না আগে আমারটা শোনো। আচ্ছা একজন একজন করে বল। ওদের সাথে যা যা হয়েছে ওরা সব খুলে বলল ওদেরকে। কথা, কাজ শেষ হলে এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়তে হবে, আর না হলে ওরা আমাদের 12টা বাজিয়ে ছাড়বে। হ্যাঁ ঠিক বলেছিস। চল কাজে লেগে পড়ি। ওরা ওদের মতো কাজ করতে শুরু করলো। ওমর, রাফি, কি হয়েছে জানিস? ওই মেয়েগুলো এইখানে এসেছে। জানি। ওরা ডেকোরেশনের কাজে এসেছে, সাব্বিরের কাছ থেকে জানতে পারলাম। ওদের সাথে কিভাবে দেখা হয়েছে সেটা ওরা একে অপরকে বলল। লম্বা চুলওয়ালা মেয়েটাকে আমার ভালো লেগেছে, ওকে চাই আমার। আর আমার ঠোঁটের তিলওয়ালা মেয়েটাকে ভালো লাগছে, ওকে আমি চাই। আরে ব্যাস, আমার ভাইয়েরা দেখি মেয়ে পছন্দ করে ফেলেছে। তুই একজনকে পছন্দ করে না? হ্যাঁ, তাইলেই তো হয়ে যায়। পছন্দ তো হয়েছে, ওই মেয়েটা কই? বাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা নিচে চল, কাজ কতদূর কমপ্লিট হয়েছে দেখি। হ্যাঁ চল যাই। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সব কিছুর আয়োজন করা শেষ। খুব সুন্দর করে বাংলোটা সাজানো হয়েছে। একে একে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। ওমরদের সাথে কথাদের অনেকবার দেখা হয়েছে, ওরা ওদের কাছ থেকে দূরে দূরে থেকেছে। ও আল্লাহ, আজকে কত কাজ করলাম। চেয়ারে হেলান দিয়ে বসে। আমি ওরে দেখ তাহলে আমি কত কাজ করি। বালের কাজ করো তুমি। মিশু, এই তুই চিল্লাবি না। সাব্বির মন খারাপ করে এক কোনায় বসে আছে, আর ফাহিম খাবার এক গাদা রোস্তি খিলাচ্ছে। সাব্বির এখানে আয়। হ্যাঁ বলুন ভাই। ওমরের কাছে গিয়ে, এই শপিং ব্যাগটা ধর, এটার মধ্যে কিছু জামা কাপড় আছে, যেটা তোর কাছে ভালো লাগে সেটা পরে আয়। কিন্তু ভাই কেন? যা, বেশি কথা বলা পছন্দ করি না, যেটা বলেছি সেটা কর, যা। সাব্বির শপিং ব্যাগটা হাতে নিয়ে সোজা রুমে চলে গেল। কালো রঙের মাঝে গোল্ডেন সুতোর কারুকার্য করা শর্ট পাঞ্জাবি ও ধুতি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে হল রুমে এলো। ও হল রুমে আসার সাথে সাথে বস লাইট অফ হয়ে যায়। সাব্বির কিছুটা ভয় পেয়ে যায়। হুট করে একটা লাইট সাব্বিরের গায়ের উপর পড়ে। সাব্বির কিছুটা অবাক হয়ে যায়, আশেপাশে তাকিয়ে কেউকে দেখতে পায় না। হঠাৎ করে 3টি কণ্ঠে কিছু কথা ভেসে আসছে ওর কানে। যেখান থেকে কণ্ঠের স্বর ভেসে আসছে সাব্বির সেদিকে তাকিয়ে দেখে ওমর, নীল, রাফি বলতে বলতে আসছে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাব্বির, হ্যাপি বার্থডে টু ইউ। সাব্বির বুঝতে পেরেছে আজ ওর জন্মদিন ছিল। ও আজ এটাও বুঝতে পেরেছে ওমর, নীল, রাফি ওকে কতটুকু ভালোবাসে। এসব ভাবতেই ওর চোখে পানিতে ভরে ওঠে। তার মানে আজ আমার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে। লাইট অন। বলার সাথে সাথে সব লাইট একসাথে জ্বলে উঠল। নীল, ওমর, রাফি সাব্বিরের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি। কি হচ্ছে সাব্বির, তুই কাঁদছিস কেন? সাব্বিরের কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে বল। কথা বলছিস না কেন? তোর কি এসব পছন্দ হয়নি? ভাই আপনারা আমার জন্মদিনের কথা মনে রেখেছেন? আমি তো ভাবছিলাম আপনারা ভুলে গেছেন। তুই আমার ছোট ভাই, তোর জন্মদিনের কথা কিভাবে ভুলেছে বল? তোকে সারপ্রাইজ দেব বলেই এই পার্টির আয়োজন করা হয়েছে। কান্না থামা, আজকে খুশির দিনে কাঁদতে নেই। সাব্বির ওদের 3জনকে জড়িয়ে ধরল। নীল, ওমর, রাফি ওরাও সাব্বিরকে জড়িয়ে ধরে। হয়েছে, এবার নে কেকটা কাট। সাব্বির চোখ মুছে কেক কেটে ওমর, নীল, রাফিকে খাইয়ে দিল। সবাই পার্টি এনজয় করছে। এদিকে মিশু, কথা, নিশু পা টিপে টিপে বাড়ির সামনে এসে গেট থেকে বেরিয়ে অটোতে উঠল। আজকের মতো বেঁচে গেছি রে। বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, কথা চুন্নির জন্য হয়েছে এসব। প্লিজ এখানে শুরু হয়ে যাস না তোরা, বাসায় গিয়ে যত পারিস ঝগড়া করিস। বাসায় তো যাইতে দে, তারপর দেখ কি করি। কিছুটা রাগে কণ্ঠে বলে, দেখবো নি তুই কোন বালটা হালাও। কথা। দাঁত কটমট করে বলে, ও আল্লাহ, আমারে উঠাইয়া নাও। আমি তোরে উঠিয়ে দিই। চুপ কর বোন, তোর পায়ে পড়ি আমি। ওরা চুপ হয়ে গেল। মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি। কি ভুলে গেছিস? ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে বলে,
কি সেটা তো বল। কি আরে ওই মেয়ে তিনজন কই? ওদের কথা তো ভুলে গেছে। শালা আগে মনে করবি না? তাড়াতাড়ি চল গিয়ে দেখি ওরা আছে নাকি চলে গেছে। চল। কিছুক্ষণ পর বডিগার্ড জি বস বলুন। ওই মেয়ে তিনজন কোথায়, আছে নাকি চলে গিয়েছে? বস তারা কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। শিট। আচ্ছা, এনামুল হককে ডাক দিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওকে বাস। ওরা তিনজন ভেতরে চলে বলে। এনামুল হক ওদের সামনে গিয়ে বলল। আমাকে ডেকেছেন? কিছুটা ভয় জড়ানো কণ্ঠে বলে। ওই মেয়ে তিনজনের ফোন নাম্বার আর ওদের বাসার অ্যাড্রেস আমাদের দাও। কেন, ওরা কি কোনো ভুল করেছে? যেটা বলা হয়েছে সেটা বল, পাল্টা প্রশ্ন পছন্দ করি না। কিছুটা রাগী গলায় বলে। ওদের একজনের নাম্বার আছে, বাকি দুইজনের নাম্বার নেই। বাকি দুইজনের নাম্বার নেই কেন? বাকি দুইজন আমার এখানে কাজ করে না, ওদের নামও আমি জানি না। শুধু কথা আমার এখানে কাজ করে, কথার নাম্বার আছে আমার কাছে। তাহলে আজকে ওরা দুইজন এখানে কেন এসেছিল? এনামুল হক ওদেরকে সব খুলে বলল। নামটা সুন্দর। আচ্ছা, কথার নাম্বারটা দাও আমাকে। এনামুল হক কথার নাম্বার ও ওদের বাসার ঠিকানা ওদেরকে দিল। এবার আপনি আসতে পারেন। এনামুল হক সেখান থেকে চলে গেলেন। ভাই, কথার নাম্বার তো আমি পেয়ে গেছি, এবার তোদের ওই দুইজনের নাম্বার তোরাই জোগাড় করে নেয় বলেই চলে যায়। কি সেলফিশ দেখ। দেখলাম তো। সকালে নিশু কথা একজনের গায়ের ওপর আরেকজন উঠে এলোমেলো হয়ে নিরিবিলি ঘুমাচ্ছে। কারো কোনো হুঁশ নেই। কালকে রাতে ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথার ফোন বেজেই যাচ্ছে। ফোন ধরার নাম গন্ধ নেই। নিশু নড়ে চড়ে উঠল। আমার গা এত ভার লাগছে কেন? তাকে দেখে কথা ও নিশুর হাত পা ওর গায়ের ওপর। ফেসচুন্ডি দুইটা সর আমার গায়ের উপর থেকে বলেই এমন জোরে ধাক্কা দিল কথা নিচে পড়ে গেল। নিশু খাটের কোনায় ভারী খেল। মা গো, বাবা গো। আমার গায়ের উপর উঠে ঘুমাচ্ছিস? খাটের জায়গায় কি অভাব পড়ছে নাকি? তার জন্য এত জোরে ধাক্কা দিবি? কোমরে হাত দিয়ে বলে। আমার মাথায় ব্যথা পাইছে রে। ভালো হয়েছে, উচিত হয়েছে। কুত্তি। হুট করেই আবার কথার ফোনটা বেজে উঠল। হায় আল্লাহ, স্যার কল দিয়েছে। ফোন হাতে নিয়ে বলে। হ্যাঁ হ্যালো স্যার। কতবার ফোন দিয়েছি, ফোন ধরছো না কেন? তাড়াতাড়ি অফিসে চলে আসো। ঝাড়ি দিয়ে বলেই ফোন কেটে দেয়। আজ আমার 12টা বাজাবে স্যার, ভীষণ রেগে আছেন তিনি। বলেই বাথরুমে চলে গেল। মিশু চল, আমাদেরও কাজে যেতে হবে, রেডি হয়ে নে। ওরা যে যার কাজে চলে গেল। ওয়েনার গ্রুপ অফ কোম্পানি। বস, বাকি মেয়ে দুইজনের নাম্বার পেয়েছি। তোকে না বলেছি আমাদের বস বলবি না? ভুলে বলে ফেলেছি ভাই। নাম্বার দে সাব্বির ওদেরকে মিশু ও নিশুর নাম্বার দিল। ওদের নাম জানতে পেরেছিস সাব্বির? হ্যাঁ পেরেছি ভাই। ঠোঁটের পাশের তিলওয়ালা মেয়েটার নাম মিশু, তিল ছাড়া মেয়েটার নাম নিশু। নিশু? তার মানে ওদের নাম হচ্ছে কথা, নিশু। জি ভাই। আর কিছু জানো ওদের বিষয়ে? সাব্বির সব কিছু বলল ওদের বিষয়ে, কোথায় কাজ করে কি করে সেটাও বলল। তার মানে এরা এতিম আমাদের মতো? আচ্ছা তুই যা, বাকি ডিলের পেপারগুলো রেডি কর। আচ্ছা ভাই। নিশু কথা কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরছিল। ওদের গলিতে আসার পরপরই কয়েকজন বখাটে ছেলে ওদেরকে টিজ করতে লাগলো। ওদের মধ্যে মেইন তিনজন নিশু কথাকে পছন্দ করে, তাই ওদেরকে দেখলেই ওই তিনজনের ভালোবাসা উপচে পড়ে। ও ফুলটুসি, কই যাও? আমাদের কাছে আসো না। আরে একটু কথা শোনা যাও না। কথা। ও মিশু রানী। ওরা স্কুটারে চড়ে যাচ্ছিল। ওদের কথা শুনে মিশু স্কুটার জোরে ব্রেক করে রাগী লুক নিয়ে তিনজনের পেছনে তাকায়। ওরা ওদের চেহারা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। থাক, তোমরা যাও, কথা শুনতে হবে না। আমতা করে বলল। মিশু আবারও গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল কথাটা বলে। নিশু কথা বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। ঘুমাতে যাবে ঠিক সেই সময় ওদের ফোনটা বেজে উঠল। বাহ, একসাথে তিনজনের ফোন বেজে উঠলো। দেখো দেখি কারবারটা। কোন জগতের দুলা ভাই এখন কল দিল? দাঁড়া দেখাইতেছি। ফোন রিসিভ করে বলে,
ক্যাডা? এভাবে কেউ কথা বলে? আপনার কাছ থেকে কি কথা শিখতে হবে? ইউ ক্যাডা? আমি নীল। নীল ক্যাডা? জি জি। আপনি? হ্যাঁ আমি। এভাবে কেউ কথা বলে? সরি। সরি বলতে হবে না। কি করছো এখন? ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ও ঠিক আছে, ঘুমাও, রাখি তাহলে। রাখশালা। কি বললে? বলছিলাম ঘুমাবো। ও আচ্ছা, রাখি। গুড নাইট। আচ্ছা। টু 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 টু। হো আল্লাহ, পরানটা ফিরা পাইছি মনে হয়। বুকে হাত দিয়ে বলে, কিন্তু এই নীলটা ডিল আমার নাম্বার পাইলো কোথায়? হ্যালো, কে? আমি ওমর। আপনি ওমর? তাতে আমার কি কথা? আমি ওমর। সরি, আমি আসলে ভুলে গেছি। এত তাড়াতাড়ি ভুলে যাও কি করে? কি করে জানি না, বাট ভুলে গেছি। যাই হোক, কি করছো? কিছু না। কিছু না করলে ঘুমাও গিয়ে। গুড নাইট। আচ্ছা আচ্ছা। বলেই ফোন ঠাস করে কেটে দেয়। ওই ওমেরা আমার নাম্বার পাইছে কোথায়? ভাববার বিষয়। এই মিয়া, এত রাতে একটা অবলা অসহায় পিচ্চি মেয়েকে কল দিচ্ছেন কেন? ও সরি, তুমি যে আবল তাবল অসহায় পিচ্ছি একটা মেয়ে সেটা আমি জানতাম না। এখন জানতে পেরেছেন? তাহলে ফোন রাখেন। নিশু, ফোন কাটবে না। আল্লাহ বলেই জোরে টান দিল। কি হয়েছে? আপনি আমার নামও জানেন? সব জানি। আপনি কে? রাফি। কোন টফি? ঠিক চিনলাম না তো। রাফি বলেছি, টফি বলি নাই। কিছুটা রাগী গলায় বলে, শোনেন, আপনি রাফি না টফি যেটাই হন না কেন, এত রাতে আর কল দিবেন না। যদি আবারও কল দেন তাহলে আপনার জীবনেও বিয়ে হবে না, এই বলে দিলাম। বলেই ফোন কেটে দেয়। রাফি রাগে ফোঁস করছে। ওর মন চাইতেছে নিশুকে কয়েকটা থাপড়াইতে। এই নীল আমার নাম্বার কোথায় পাইলো রে? আমি কিভাবে বলবো? ওই ওমরও যে আমার নাম্বার পেয়েছে কোথায়, আমি তো সেটাই ভাবছি। কি বললি তোরা? অবাক হয়ে বলল, কেন তুই কানে শুনতে পাস নাই? কান কি তোর বয়রা হয়ে গেছে নাকি? 3 গ্যাংস্টাররা মানে নীল ওমর আমাদের নাম্বার পেলো কোথায় সেটা বলছি। তোকে কে কল দিয়েছিল রে? নিশু মাথায় হাত দিয়ে চুপ করে রইল। কি হয়েছে বলবি তো? আরে ওই রাফি কল দিয়েছিল, আর আমি তাকে চিন্তা না পেরে বকাঝকা দিয়ে ফোন কেটে দিয়েছি। বাহ, নিজের কবর নিজেই খোদাই করেছো দেখি। ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। একদম ঠিক হয়েছে। তোরা আমার বান্ধবী নাকি অন্য কিছু? বিপদের সময় আমরা কাউকেই চিনি না। কথা চল আমরা ঘুমিয়ে পড়ি। বাহ, দুইটা হীরামানিক বান্ধবী পাইছি আমি। প্রশংসা করার জন্য আমাদের ঠ্যাং দেওয়া হলো, নাও খাও। পা নিশুর মুখের সামনে এগিয়ে দিয়ে, সামনে থেকে সর হারামজাদি দুইটা। দেখ, আমি যদি গালি দেওয়া শুরু করি তো রাত পার হয়ে যাবে। আমি ভালো করে বলছি, ঘুমিয়ে পড়। জানি। ঘুমিয়ে পড়লো ওরা তিনজন। জাহিদ হাউস। জাহিদ ড্রাগস নিয়েছে, তাই সোফার উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বস, সব মাল জাহাজে ওঠানো শেষ। আপনি বললে জাহাজ দুবাইয়ের জন্য রওনা দিবে। জাহিদ হাতে সাদা নেশা জাতীয় পাউডার রেখে হাত নাকের সামনে ধরে জোরে জোরে ওপরের দিকে নিঃশ্বাস নিল। জাহাজ ছেড়ে দিতে বলো। ওকে বস। ফোন করে লোকেদের বলে দেয়। ওমর, নীল, রাফি ওদের কাছে এই খবর পৌঁছে যায়। জাহিদের দলে ওদের কিছু লোক আছে, সেটা জাহিদও জাহিদের লোকেরা জানে না। সকালে পরের দিন খাবারে জানা যায় ড্রাগস পাচারকারীদের 3 গ্যাংস্টারদের লোকেরা পুলিশের হাতে ধরিয়ে দেয়। জাহিদ এই খবর শুনে অনেক রেগে যায়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য গা ঢাকা দিকে থাকে। নিশু কথা আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। ওদের উদ্দেশ্য আজ ওরা মেলায় যাবে। ওদের বাসার পাশের এলাকায় বড় মেলা বসেছে, তাই ওরা সেজে গুজে মেলাতে চলে যায়। মেলাতে ঘুরছে, এটা ওটা দেখছে। ওদের উপর যে কারো নজর আছে সেটা ওরা বুঝতে পারেনি। 3 মুঠ রেশমি চুড়ি পছন্দ হয়েছিল ওদের, কিন্তু ওদের কাছে টাকা কম ছিল বিধায় চুড়িগুলো কিনতে পারেনি। এর জন্য কিছুটা মন খারাপ হয়ে গেল ওদের। তাছাড়া ভালোই মজা করেছে ওরা মেলাতে। সন্ধ্যার দিকে ওরা বাসায় এসে পড়ে। চুড়িগুলো খুব সুন্দর ছিল, তাই না? অনেক সুন্দর ছিল। টাকা বেশি থাকলে কিনে ফেলতাম। মিশু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় ওদের দরজায় কে যেন নক করে। দাঁড়া, আমি দেখছি। মিশু দরজা খুলে যা দেখলো তাতে ওর মাথা পুরোই গরম হয়ে গেল।
দরজার অপর পাশে সেই বখাটে ছেলে জুয়েল, রাহাত, রিজভি ওরা তিনজন দাঁড়িয়ে আছে মাতাল অবস্থায়। ওদের শরীর থেকে মদের বিশ্রী গন্ধ আসছিল। মিশু ওর নাক হাত দিয়ে চেপে ধরে বলল, ওই তোরা এখানে, তাও আবার এত রাতে? আমরা তোমাদের একটা কথা বলতে এসেছি। নিশু ও কথা কেটে দাও। মাতাল কণ্ঠে বলল। ডাক দিব না, এখন যা তাড়াতাড়ি। ঝাড়ি দিয়ে বলল, যাবার জন্য আসিনি, আজকে আমরা বলেই তারপর সিরাত যাবে। হ্যাঁ, বলে তারপরেই যাব। মিশু, কে এসেছে রে? হেই তোরা! গেটের সামনে এসে বলল, ওই তোদের সাহস তো কম না, এত রাতে আমাদের রুমের সামনে এসে মাতলামি করিস? হ্যাঁ, আমাদের কাছে এখন দিন মনে হচ্ছে, তাই আমরা তোমাদেরকে আমাদের মনের কথা বলতে এসেছি। ঠিক ঠিক। ছি, কি বিশ্রী গন্ধ আসছে, ইয়াক। ওই তোরা যা এখান থেকে, নাহলে কিন্তু বাড়িওয়ালা আন্টিকে ডেকে দেবো। যাকে মন চায় তাকে ডাক দাও, কিন্তু আমরা আজকে যাব না। না না। হ্যাঁ, যাব না। নিশু, কথা, ভিতরে চল, ওরা এখানেই দাঁড়িয়ে থাকুক। এটা বলে ওরা ভেতরে গিয়ে ধুম করে ওদের মুখের উপর গেটটা লাগিয়ে দিল। তেজ দেখাচ্ছে, ওই গেট খুল বলছি, গেট খুল। দরজায় কড়া নেড়ে বলে, গেট খুল বলছি। মন চাচ্ছে খুন করে ফেলি। দাঁড়া। গেট খুলে রাগী মুড নিয়ে ওদের সামনে দাঁড়ালো মিশু। কথা ও রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আমরা একটা কথা বলবো, তোমরা শুধু শুনবে, ওকে? এই বল তোরা। আমি তোমাকে। জুয়েল বাকিটা শোনার আগে ওরা ভেতরে গিয়ে আবারও ধুম করে গেট লাগিয়ে দিল। যা, শুনলই না। ভেঙে ফেলবো কিন্তু। কি? গেট। রাহাত কিছু বলতে চাপে, এর মধ্যে ওরা দেখলো মিশু নিশু কথা গেট খুলে ঝাড়ু, লাঠি, খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে দৌড়। ওই দাঁড়া, কই যাস? দাঁড়া না একটু, এগুলো দিয়ে আদর করে দিই তোদের। কুত্তার হাড্ডিগুলা আবার আসলে ঠ্যাং ভেঙে দেবো। হ্যাঁ, জোরে চিল্লিয়ে বলল। শালারা ভয় পেয়েছে। ওরা ভেতরে চলে গেল। ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় আবারও ওদের দরজায় কড়া নেড়ে উঠল। ওরাই হবে হয়তো, দাঁড়া, ওদের আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কি করবি? আমি গেট খোলার সাথে সাথে বাহিরের লাইট অফ করে দিবি। তারপর আমি এই চাদরটা ওদের মুখের উপর দিয়ে ঢেকে ধরবো। আমি যখন তোদেরকে ডাক দিব তখন তোরা এসে ওদেরকে মারতে শুরু করবি, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এর মধ্যে কড়া নেড়েই যাচ্ছে। মিশু হাতে চাদর নিয়ে আস্তে করে গেট খোলার সাথে সাথে ভেতর থেকে লাইট অফ করে দেয়। সেই সুযোগে মিশু চাদর দিয়ে ওদের মুখ ঢেকে দেয়। নিশু কথা, তাড়াতাড়ি আয়। নিশু কথা ওরা এসেই ওদের হাতের ঝাড়ু লাঠি দিয়ে উড়াধুরা মারতে শুরু করলো। আর মিশু ঘুষি লাঠি মেরেই যাচ্ছে। ওদের মুখ দিয়ে শুধু আম্মা গো বাবা গো শব্দ বের হচ্ছে। কিছুক্ষণ পর ওরা থেমে গেল। মারতে মারতে ওরা তিনজন হয়রান হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অনেক মেরেছি, এই মারের কথা যেন মনে থাকে। এখন তো রাম ধলে দিছি, পরের বার আসলে গণ ধলে দিব। কথা একটু কথা শুনে যাও না, জনমের কথা শুনাইয়া দিছি আজকে। মনে যা চাইতেছে না আরো কয়টা দিই। না থাক, আর দেবার দরকার নেই, মরে যাবে। চল ভিতরে যাই। চল। নিশু কথা মিশু ভেতরে যাবার আগে একটা লাথি মেরে আসলো ওদের গায়ে। মিশু চাদরটা টান দিয়ে নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে বাহিরের লাইট জ্বালিয়ে দিল। নিচে চিত ও কাত হয়ে শুয়ে আছে সাব্বির ও ফাহিম। হ্যাঁ, ওদেরকেই মেরেছে মিশু নিশু কথা। লাইট অফ ছিল তাই মিশু দেখেনি সামনে কারা ছিল। তাই ওই তিনজন ভেবে এই দুজনকে রাম ধুলাই দিছে ওরা। আমার পা হাত সব শেষ। ব্যথায় কুকিয়ে বলে। ফাহিম কিছু বলছে না, চিত হয়ে পড়ে আছে। সাব্বির তাকিয়ে দেখে ফাহিম চিত হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। ওই ফাহিম, তুই ঠিক আছিস? ফাহিমকে ধাক্কা দিয়ে বলে। ফাহিম হুট করেই কেঁদে ফেলল। বাবা গো, আমি জন্মে এমন মাইর খাই নেই যে মাইরটাই হেরা আমারে মারছে। আমরা কি চুরি করতে আইছিলাম নাকি? ও মা গো, আগেই বলছিলাম আমি যাব না। এখন কি হলো? রাম ধুলাই খাইলাম। এইখান থেকে চল, কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আবারও ইজ্জতের ফালুদা হয়ে যাবে। চল মোরা যাই এখান থেকে। কিন্তু ওই চুরি? হাত দিয়ে চুরি দেখিয়ে বলে। রাখ তোর চুরি, মারের জোরে চুরিও ভেঙে ফেলছে। তুই চল এখান থেকে।
কিন্তু ভাই মোগো মারলোকে হেডে জিগাইতেই চাই মই। তোর কি আরো মার খাবার শখ আছে? থাকলে তুই জিগা, আমি যাই। না ভাই থাক, আমি আর মার খাইবার চাই না, চল জায়গা। সাব্বির উঠে দাঁড়িয়ে ফাহিমকে টেনে তুলল। ওরা বাইরে গিয়ে গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওরা যেতে যেতে বলে দেয় এখানে কেন এসেছিল। মেলাতে ওদের 3 জন ওপর নজর রেখেছিল ওমরদের বডিগার্ড 3 জন। ওরাই বলেছিল ওদের ওপর নজর রাখতে। ওরা যখন চুরির দোকান থেকে মন খারাপ করে বের হয়ে গেল, তখন বডিগার্ডরা জিজ্ঞেস করে সেই চুরির দোকানে গিয়ে। সেখানে গিয়ে বডিগার্ডরা জানতে পারে চুরি কিনতে পারেনি টাকা কম থাকায়। এই খবর ওমর, নীল, রাফিদের ফোন করে বলে। ওরাই তখন বডিগার্ডদের ওখান থেকে নীল, লাল, খয়েরি রঙের চুড়ি কিনে নিয়ে আসতে বলে। চুড়ি কিনে নিয়ে আসে ঠিকই, কিন্তু কাকে দিয়ে এই চুড়ি পাঠাবে এই টেনশনে পড়ে যায় ওরা। রাফি বলে সাব্বির ও ফাহিমের কথা। ওমর, নীল, রাফি সাব্বিরকে এই কথা বলতে সাব্বির অনেকবার না করেছিল, কিন্তু পরে ভাইদের কথায় যাবার জন্য রাজি হয়ে যায়। তারপর চুড়ি দিতে গিয়ে ওরা 2 জন রাম ধোলাই খেয়ে কাহিল হয়ে আসে আর কি। ওরা বাসায় পৌঁছে গেল। ফাহিম কোমরে আর সাব্বির ঘোরাতে ঘোরাতে বাসার ভেতর প্রবেশ করে। ওমর, নীল রাফির কাছে যায়। কি রে, তোদের এই অবস্থা কি করে হলো? কেউ কি তোদের মেরেছে? মুখের এই অবস্থা কেন? ভাই, আপনাকে চুরি দেওয়ার চক্করে আমি তাদের হাতে মার খাইছে। করুণ সুরে বলল। শালা তোরটাও কও মোরটা কও না, মুইও যে উধম কেলানি খাইছি। ভাই, আমার সাথে ফাহিমও কেলানি খাইছে। আচ্ছা, তোরা ক্যালানি খেলে কি করে সেটা তো বল। সাব্বির সব ঘটনা খুলে বলল। কি, ওরা তোদের মেরেছে? ওদের সাহস তো কম না। ওদের খবর আছে ভাই, এমন মায়ের মারছে চেহারার নকশা পাল্টাইয়া দিছে আমার। মোর শরীরের হগল জায়গায় ব্যথা বানাইয়া দিছে। আহ, আচ্ছা তোরা যা, রুমে গিয়ে রেস্ট নে, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, রুমে যা তোরা। আচ্ছা ভাই। বলেই ফাহিমকে নিয়ে চলে যায়। সাব্বির, ফাহিম চলে যাবার সাথে সাথে ওরা 3 জন হাসিতে ফেটে পড়ল। এতক্ষণ হাসিটা অনেক কষ্টে আটকে রেখেছে। ওরা 3 জন পারও বটে। হাসতে হাসতে বলল। কিভাবে মেরেছে ওদের? চোর মনে করে ওদের গেলিয়ে দিছে মেবি। বলেই হেসে দেয়। হ্যাঁ। কেন মেরেছে সেটা কালকে জিজ্ঞেস করবো নিশুকে। আমি ঘুমাতে গেলাম। ওকে, গুড নাইট। সকালে ওরা 3 জন যে যার কাজে চলে এলো। নিশু কাস্টমারদের খাবারের অর্ডার লিখছিল। হুট করেই নিশুর ফোন বেজে উঠল। হ্যালো, কথা বল। আজ রাতে একটা পার্টি আছে, এনামুল স্যার তোদের পার্টিতে ইনভাইট করেছি, তোরা তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কিন্তু যাবো না তোর সাথে পার্টিতে। আগের বার জমের বাড়ি নিয়ে গেছিলি, এখন না আবার জাহান্নামে নিয়ে যাস। তার মানে যাবি না? যাব। ঢং কম করে তাড়াতাড়ি বাসায় এসে পড়িস, রাখছি। আরে কথা শোন, কুত্তা কেটে দিছে। মিশুকে দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ওদের বাসায় রাফি, ওমর, নীলরা সোফায় বসে আছে। ওদেরকে দেখে নিশু ও মিশুর ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। কথা কোথায়? ওরা কিছু বলছে না, তাই ঝাড়ি দিয়ে বলল, কথা কোথায়? নিশু বলার আগে কথা গান গাইতে গাইতে রুমে ঢোকে। পাশের বাড়ি চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, টিরিং টিরিং। ওদের ওপর চোখ পড়ার সাথে সাথে বলে, আল্লাহ। বলেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কোন ছেলেটি প্রেম করতে চায়? কথা ভয় পেয়ে যায়। এখন তাকে কিভাবে বোঝাবে এটা একটা গান ছিল।